বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয় মাত্রার স্টুডিওতে আছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক এবং ইতিহাসবিদ নুরুল কবির। মিস্টার নুরুল কবির, স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। প্রথমে একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশন এবং সরকারের সেখানে ভূমিকা আছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো কিছুই আসলে নির্বাচনটাকে পেছাতে পারবে না। যদিও বিভিন্ন রাজনৈতিক দল এখানে উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনছেন। প্রধান যে তিনটে দল আলোচনায় আছে, আমি শক্তির বিচারে বলছি না, আলোচনার বিচারে তিনটে দলই অভিযোগ করছে যে নির্বাচন বানচালের, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। কারা ষড়যন্ত্র করছে সেটা তারা স্পষ্ট করছেন না। এবং একই সঙ্গে জুলাই চার্টার নিয়ে যে গত 17ই অক্টোবরে স্বাক্ষর হলো এবং সেটা এখন আইনি বাস্তবায়ন নিয়ে কথাবার্তা হচ্ছে। আইনি ভাবে কীভাবে ভিত্তি দেওয়া যাবে। গতকাল এনসিপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের একটা বৈঠক হয়েছে, সেখান থেকে বেরিয়ে এনসিপি নেতারা বলছেন যে ঐকমত্য কমিশন এটার আইনি ভিত্তি কী হবে, কীভাবে বাস্তবায়ন হবে তার একটা আদেশ দিবে, সে পর্যন্ত তারা অপেক্ষা করবেন। কারণ তাদের এটাই হচ্ছে প্রধান দাবি যে আইনি বাস্তবায়ন ছাড়া বা ভিত্তি দেওয়া ছাড়া আসলে তারা সামনের দিকে আর এগোতে চাইছেন না। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে পুরো পরিস্থিতিটা আপনি কি দেখছেন। আপনি যা জিজ্ঞেস করছেন এটাতে একটা বই লিখে ফেলা যায়, এত কিছু জিজ্ঞেস করেছেন একসাথে। বলে আমি ছোট ছোট করে একটা জিনিস, কারণ আরও অনেক কিছু জিজ্ঞেস করবার আছে। আচ্ছা, যা রেসপন্ড করার চেষ্টা আর আপনার বইয়ের সাইজও তো মোটামুটি বেশ মোটা, সেটাই হয়। একটা হচ্ছে যে নির্বাচনের কথা শুরু করেছেন। প্রথম নির্বাচন খুব দরকার, এই কারণে দরকার যে রাষ্ট্র ব্যবস্থাপনায় বিদ্যমান সরকার ভীষণভাবে ডিসফাংশনাল হিসেবে এই মুহূর্তে বিদ্যমান আছে। এই এক বছরের উপরে যে সরকার যে ধরনের আশাবাদ জাগ্রত করেছিল মানুষের মনে, সেগুলো আর অবশিষ্ট নেই। বরং কতগুলি নানান মাত্রার, নানান ডাইমেনশনের হতাশা এসছে। ধরুন, রাজনৈতিকভাবে এক ধরনের বিশৃঙ্খলা আছে, নানান রকমের কথা হচ্ছে, আপনি নিজেই বলেছেন। অনিশ্চয়তাও এই সরকারের কাজকর্ম এবং রাজনৈতিক দলগুলোর কথাবার্তা থেকেই তৈরি হচ্ছে। যে কোনো একটা দেশে, আমাদের মতন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তার অর্থনৈতিক অগ্রগতির জন্য ভীষণ প্রয়োজন। অর্থনীতির সংস্কারের প্রশ্নে আমরা ব্যাংকিং সেক্টরে কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করেছি, আর বাকি যার যেই রকম ছিল সেরকমই আছে। দারিদ্র্য বেড়েছে ইতিমধ্যে, জিনিসপত্রের দাম কখনো কখনো নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কখনো থাকে না। প্রকৃত অর্থে কোনো সেক্টরে কোনো রকমের প্রায়োগিক সংস্কার সংগঠিত এখনো পর্যন্ত হয়নি। সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে, জুলাই সনদ তৈরি করার পর এটা বাস্তবায়ন হলে সংস্কার কদ্দূর হয় সেটা পরের পর্যায়ে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে প্রতি মাসে দেখলাম গত 2 মাসে 23-24 জন করে গণপিটুনিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ আগে আওয়ামী লীগ আমলে বা তারও আগে বিএনপি আমলে, বিশেষত আওয়ামী লীগ আমলে যেভাবে আমরা দেখতাম যে গণ মামলা, পাইকারি মামলা দিত, সেগুলো এখন অব্যাহত আছে। সরকার বিভিন্ন সময় বলেছে যে যাদের বিরুদ্ধে, বিশেষত এই গয়রহ মামলার মধ্যে লেখক, বুদ্ধিজীবী, যাদের একটা বিরাট অংশ, এই কথা সত্য যে আওয়ামী লীগকে তার এক স্বৈরতান্ত্রিক শাসন চালিয়ে যাবার ক্ষেত্রে বাধা দেওয়ার পরিবর্তে তাদের পক্ষে মত উৎপাদনের চেষ্টা করেছে সমাজে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে অধিকাংশই খুনের মামলা। এটা সরকার নিজে জানে, যারা মামলা দিয়েছে তারা জানেন, এবং যারা ভুক্তভোগী তারা তো জানেনি যে এই মামলাগুলি অসত্য, মিথ্যা মামলা। সেটা জানবার পর সরকারের এই বিষয়ে অন্তত কোনো নৈতিক অবস্থান থাকে না। সরকারের কোনো কোনো মন্ত্রী এগুলো প্রত্যাহারের কথা সরকার বিবেচনা করছে বলেছে, মেকানিজম খুঁজবার কথা বলেছে, সেটাও যখন পারে না তখন অনেককে জানিয়েছে, কখনো কখনো প্রেসকেও জানিয়েছে যে এই মামলাগুলোর, খুনের মামলাগুলোর কারণে গ্রেফতার হবে না।
কিন্তু এই মামলাগুলোকে কেন্দ্র করে পুলিশের যেমন তেমনি বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ যেই কাজ আগে করতো এরাও সেই মামলা বাণিজ্যের মধ্যে তারা ঢুকেছে। ফলে ইতিবাচক পরিবর্তন চোখে পড়ার মতো কোনো ঘটনা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার যেহেতু বলছে বারবার যে ফেব্রুয়ারির দিকে তারা নির্বাচন করবেন, সিভিল বিউরোক্রেসি যেটা বরাবরই অত্যন্ত সুবিধাবাদী চরিত্র বাংলাদেশে গঠিত আপনার চরিত্র হিসেবে ফাংশন করে, তারা এখন মন্ত্রীদের কোনো কথা শোনে না। এমনি সাধারণত নির্বাচিত সরকার না হলে এই ব্যক্তি বিশেষ যখন মন্ত্রণালয় চালায় তাদেরকে নানানভাবে পর্যদস্ত করে আমলাতন্ত্র তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অগ্রসর হয়। যখন ফেব্রুয়ারি পর্যন্ত আর বেশি সময় নেই, তার এমনি একটা লেইম ডাক যাকে বলে সেই অবস্থায় পরিণত হয়েছে। তো সব মিলিয়ে এই নির্বাচিত সরকারের জন্য মানুষকে অপেক্ষা করা ছাড়া কোনো পথ নাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন যেটা যে প্রস্তুতির কথা হচ্ছে, যে সরকার কতগুলো মিথ্যা মামলা প্রত্যাহার করবার যোগ্যতা রাখে না, সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হোক কিংবা আপনি বলতে চাইছেন সরকার অকার্যকর এবং অদক্ষ দুটোই। রাইট। কারণ হচ্ছে যে আমার এই কারণেই সংশয়টা মানুষের মধ্যে অনিশ্চয়তা। কারণ হচ্ছে যে যখন সাধারণ কাজগুলো তারা নিজেদেরই স্বীকৃত অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে পারে না, বিশেষত যেটা রাষ্ট্রের নিজের সঙ্গে জড়িত। পুলিশ যখন মামলা গ্রহণ করে কিংবা মামলার মাধ্যমে বাণিজ্য করবার ধান্দার মধ্যে নিপতিত থাকে, সে এইটুকুই যারা করতে পারে না, তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াতের বিকাশমান প্রভাবের ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন কতটুকু করে আনতে পারবে, সেই দক্ষতা এবং যোগ্যতা তাদের কতটুকু, এমনকি এই ব্যাপারে তাদের অঙ্গীকার কতটুকু, এগুলো একটা অনিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে নির্বাচন যদি বা সংগঠিত হয়, সে নির্বাচনের গুণগত মান কেমন হবে সেটা নিয়ে জনমনের সংশয় আছে এবং তাদের কাজকর্ম, সরকারের কাজকর্ম থেকেই এই সংশয় আরও বেড়ে চলেছে। এই সরকারের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের একটা ভিন্ন মাত্রায় একটা ক্ষতি হয়েছে। যেমন ধরুন, তার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে বেশ কিছু তরুণী যারা বছরের পর বছর নানা ধরনের, কেউ রাজনৈতিক অধিকার, কেউ মানবাধিকার, সাধারণভাবে মানবাধিকার, কেউ পরিবেশের অধিকার, এই রকম এলাকাগুলিতে কাজ করতেন এবং তাদেরকে মানুষ সম্মানিত মানুষ হিসেবেই সমাজ গ্রহণ করত। তাদের ভয়েসের একটা মূল্য ছিল। এই সরকারের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করার পর তাদের কার্যকলাপ একটা হচ্ছে পর্দার, এখানে বোধহয় একটু তরুণ বললে আপনি তরুণীর অর্থে মানে আমাদের আমি বলছি যে তরুণদের মধ্যে ধরেন আমাদের এইজ গ্রুপ, আমাদেরকে তরুণ ভাবতে পছন্দ করি। প্রফেসর ইউনূসের তুলনায় তো তরুণ, তার মন্ত্রিসভার এদের অনেকেরই ব্যক্তিগতভাবে সমাজে তাদের কণ্ঠস্বরের একটা মূল্য ছিল। আমি বলছিলাম যে সরকারে যাবার পর তাদের কার্যকলাপ পর্দার আড়ালে এবং পর্দার বাইরে প্রকাশ্যে নানান ধরনের বিতর্কিত কার্যকলাপ একদিকে, রাজনৈতিকভাবে বিতর্কিত কার্যকলাপ একদিকে, যেমন তাদেরকে সব প্রগতিশীল মানুষ হিসেবে চিনত, গণতন্ত্র পরায়ণ মানুষ হিসেবে চিনত, কিন্তু সমাজের সর্বত্রই দেখবেন যারা ইনফর্ম তাদের ব্যাপারে অত্যন্ত হতাশাগ্রস্ত, যে তারা টের পাচ্ছে যে মূলত নানান কারণে অথবা কি কম্পালশনের কারণে তারা নিজেরাই বলতে পারবেন একদিন, বা তাদেরকে এটা জবাবদিহি যে করতে হবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই কোনো না কোনো দিন, তারা নানান ধরনের ডানপন্থী রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে তাদের যে সখ্য এবং তার যে বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে পড়বে, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। অন্যদিকে তাদের যে
বৃহত্তর রাষ্ট্র পরিচালনা এই ধরনের অদক্ষতা দেখাবে, সেইটা মানুষ অনুমান করতে পারে নাই। সেখানে একটা হতাশাগ্রস্ততা আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্বেগের বিষয়, যদি তারা সফলভাবে একটা নির্বাচন পরিচালনা করতে এবং সেটা মাঠ থেকে তুলে আনতে না পারেন, তাহলে যে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে সেটা বাংলাদেশের মানুষ কতটা অ্যাফোর্ড করতে পারে। এবং এইরকম কোনো দুর্বল সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, আমরা যেহেতু একটা আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাস করি, প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের স্বার্থের সম্পর্ক থাকে, ফলে এই দুর্বল একটা সরকারকে ভিত্তি করে পৃথিবীর যার যা কিছু যেই সমস্ত দেশ থেকে নেওয়ার, দুর্বল দেশগুলো থেকে নেওয়ারগুলি নিয়ে নেয়, অথচ আদায় করবার ক্ষেত্রে আপনার একটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো সেই অবস্থাগুলির অবসানের জন্যই নির্বাচন দরকার, এবং আমরা আশা করব যে তাদের যে ক্লাস্টার অবস্থা, যারা ক্ষমতায় আছেন তারা যদি নিজেদের ভবিষ্যৎ ভাবনা একটু ভাবনা চিন্তা করেন, যে তারা যেমন জবাবদিহিতামূলক একটা গণঅভ্যুত্থানের কারণে সরকারে অধিষ্ঠিত হয়েছে, এই সময়ে তারা কী কী করলেন এবং কী কী করলেন না, কি ভালো কাজ করলেন, কী কী খারাপ কাজ করলেন, ক্ষমতার কতটা ব্যবহার করেছেন জনস্বার্থে, কতটা নিজেদের স্বার্থে অপব্যবহার করেছেন, এগুলোর জন্য যে তাদেরকে জবাবদিহিতার মুখে পড়তে হবে এবং 1-1.5 বছরের মধ্যেই পড়তে হবে, সেই হিসাবটা যদি তারা করেন, তাহলে অন্তত একটা সুষ্ঠুভাবে এক নির্বাচন করবার দিকে তাদের অঙ্গীকার বৃদ্ধি করবেন এবং মনোনিবেশ করবেন। অনেকের অনেক রকমের সংশয় আছে নির্বাচনকে ঘিরে। আমি জাস্ট অত বিস্তারিত আলোচনার মধ্যে না যাই বা আপনাকে একটা বড় বই লিখবার জায়গায় নিয়ে না যাই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকাল বলেছেন যে আগামী রাজনৈতিক দলগুলো এখন সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই সেটা দেখা যাবে, এবং তিনি বলছেন যদি এর মধ্যে ধর্মীয় বিষয়টা যুক্ত করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। দেখুন, এই মাহফুজ আলম বাংলাদেশের সরকারের তথ্যমন্ত্রী, তার বিষয়ে আলাপ করতে গেলে জামায়াত ইসলামের কথা আসবে সামনে। আপনি লক্ষ্য করবেন যেই তরুণরা বিগত গণ অভ্যুত্থানের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাদের মধ্যে একজন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সরকার প্রতিষ্ঠিত হল, তার মধ্যে তারা কেউ কেউ ক্ষমতায় গেলেন, মন্ত্রী হলেন, আরেক দল ক্ষমতার বাইরে থেকে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবার চেষ্টা করলেন। ইতিমধ্যে দুটো রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা করেছেন, রাজনৈতিক দল বলবো না, সংগঠন, প্ল্যাটফর্ম। এবং এখন এনসিপি নামে যারা আছে, ইতিমধ্যে ইনফর্মড সেকশন অফ আওয়ার সোসাইটি, তারা জানে যে তাদের মধ্যেও আবার একাধিক ফ্যাকশনস আছে। প্রায় 1.5 বছর হয়ে গেল, তারা কিন্তু এখনও পর্যন্ত কী ধরনের রাজনীতি করতে চান সেই বিতর্কটা নিজেদের মধ্যে শেষ করতে পারেননি। তারা কি মধ্যপন্থী থাকবেন, নাকি লিবারেল ডেমোক্রেট হবেন, উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করবেন, নাকি জামাত ইসলামের মতন ধর্মাশ্রয়ী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদেরকে নিয়োজিত করবেন, এগুলো এখনও ঠিক করতে পারেন নাই বলে তাদের দলের কোনো ম্যানিফেস্টো, ঘোষণাপত্র এখনও আসে নাই। এগুলো নিয়ে তাদের মধ্যে যখন বিতর্ক চলছে, তখন আমরা মাহফুজ আলমকে পাবলিকলি একটা স্টেটমেন্ট করতে দেখেছি। তারা বলেছেন যে, উনি বলেছিলেন যে মওদুদিবাদী কয়েকটা রাজনৈতিক 4-5টা ইতিমধ্যেই দল আছে, অর্থাৎ তিনি জামাত ইসলামী এবং জামাত ইসলামের অফশুট সেখান থেকে ভেঙে কিংবা তাদের সম্মতিক্রমে আরও কত রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে ফাংশন করে বাংলাদেশে, সেটা জামাত ইসলামের কৌশলগত হিসেবেই করে, নাকি তারা যথার্থই তাদের সঙ্গে আদর্শগত সংগ্রাম করে বেরিয়ে এসে করে, এগুলো কোনো পক্ষই এখনও পরিষ্কারভাবে পরিষ্কার করতে পারেনি। মাহফুজ আলম বলেছিলেন যে আর একটা এরকম গ্রুপ দরকার নাই, অর্থাৎ ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনীতির দিকে এগিয়ে যাওয়ার বিরুদ্ধে তার গণ অভ্যুত্থানের সহকর্মীদের যিনি তখন এই পরামর্শ দিলেন, তারপর থেকে ব্যক্তিগতভাবে তিনি কতগুলি বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। ব্যক্তিগত বিপর্যয় বলতে আমি রাজনৈতিক বিপর্যয়ের কথা বলছি। আমরা তথ্য হিসাবে জানি যে এরপরে প্রধানত জামাত ইসলামের চাপে এবং সরকারের ভেতরে জামাত ইসলামের যারা প্রভাবশালী লোক আছেন,
আপাতত জামাত ইসলামী মনে হয় না, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। আমি যাদের কথা কিছুক্ষণ আগে ইঙ্গিত করলাম, তাদের সঙ্গে জামাতের সুসম্পর্কের কারণে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা দুজনকে বলল, বস্তুত একজনকে, মাহফুজ আলমকে তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবার কথা আনঅফিশিয়ালি বলেছেন। গত 2 মাস ধরে যদ্দূর আমি জানি, সেটা হচ্ছে তার কাছে ঠিকমতো ফাইল যায় না। তাকে কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, তাকে পাহারা দিয়ে রাখা হয়েছে। লক্ষ্য করুন, তিনি নিজে একজন উপদেষ্টা। জাস্ট একটু মানে সরকার প্রধান কাউকে পদত্যাগ করতে বললে কোনো উপদেষ্টা বা মন্ত্রীকে তার তো সঙ্গে সঙ্গে পদত্যাগ করবার কথা করা উচিত, কিংবা সে কার্যকর করার সক্ষমতা থাকা উচিত। সেটা সরকারের নাই, সে কারণে এখনো করছে না। সেটাও তার যে ডিসফাংশনাল সরকার, তার আরেকটা। আমি মাহফুজকে সরিয়ে দেওয়ার কথা বলছি না বা তার পক্ষে বিপক্ষে কিছু বলছি না, বাট আমি তাত্ত্বিকভাবে এই কথা তো সত্য। ধরুন, আমি যদি একটা সংগঠনের প্রধান হই, রাষ্ট্র একটা সংগঠন হিসেবে, এবং আমার যদি সেই ম্যান্ডেট থাকে, তা আমাকে সহযোগিতা করবার জন্য আমাদের যারা ডেপুটিস থাকবে, আমি না চাইলে তাকে আর সে থাকতে পারবে না। আর সে যদি থাকতে পারে, তাহলে বুঝতে হবে যে আমার দুর্বলতা আছে কোনো, যে সেই কথা তো ঠিকই আছে। আপনি লক্ষ্য করুন, কিন্তু তাকে কোণঠাসা করবার জন্য কি করা হয়েছে, তাকে আপনার তার যে মন্ত্রণালয়, একটা মাত্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সেইটাকে দেখবার জন্যে 4 জন, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে ওই যে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট বাকি কয়েকজনকে, 4 জনকে দিয়ে, 3 জনকে দিয়ে একটা 4 সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি করা হয়েছে। সেই কমিটি যেই কমিটির প্রত্যেকজন মন্ত্রীর 2টা-3টা করে মন্ত্রণালয় আছে, অর্থাৎ সেগুলি তারা সামলাতে পারছে না। এখন তারা এই 4 জনে মিলে আবার তথ্য মন্ত্রণালয়টা কীভাবে চলবে, সেই পরামর্শ দিবেন মাহফুজ আলমকে। তো মাহফুজ আলমের একদিনে বুঝে ফেলা উচিত, আমরা বুঝতে পেরেছি, এবং এটা জনসমক্ষে জাহির করা দরকার, যে এই জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবার কারণেই তাকে এই বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। এটা দিয়েই সরকারের উপর জামায়াতের যে আপনার প্রাধান্য, তার যে প্রভাব, এটা বোঝা যায়। কেউ কেউ হয়তো বলবেন যে পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে সত্য, যে বিএনপির নেতারা আকারে ইঙ্গিতে এনসিপির সঙ্গে যুক্ত, যারা একটা দল করবে, এটা যেহেতু একটা নির্দলীয় সরকার, বা সেই দলের সঙ্গে যোগাযোগ রাখে, তাদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার কথা আকারে ইঙ্গিতে প্রফেসর ইউনূস সাহেবকে জানিয়েছেন। এটা সে কারণে হচ্ছে কিনা? সে কারণে হচ্ছে যে না, তার প্রমাণ হচ্ছে যে এই বিপর্যয়টা শুরু হয়েছে জামাত সংক্রান্ত, আপনার মওদুদিবাদী রাজনীতি সংক্রান্ত আলোচনাটা মাহফুজ আলম প্রকাশ্যে নিয়ে আসবার কারণে, পরবর্তী কারণে হয়েছে। কারণ তার উপর যে পরিমাণ চাপ পড়েছে, তার বিরুদ্ধে এখনও কোনো দুর্নীতির অভিযোগ স্পষ্টভাবে আমরা শুনি নাই। বরং তারই আরেক সহকর্মী, গণ অভ্যুত্থানের সহকর্মী, যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার ব্যাপারে অনেকগুলো শত কোটি টাকার, 1000 কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে বলতে যে অভিযোগ উঠেছে। নানান জল্পনা কল্পনা হচ্ছে, তার দলের মধ্যে কথা হচ্ছে, রাজনৈতিক মহলে কথা হয়। তাকে আমরা এখনও পর্যন্ত তবিয়ত বহাল রাখতে দেখেছি। তাকে নিয়ে জামাত ইসলাম কিংবা অন্যদের তেমন কোনো খুব দুশ্চিন্তা আছে বলে মনে হয় না, দৃশ্যমান অন্তত নয়। তো ফলে তো সে যেহেতু মাহফুজ আলম যেহেতু ভেতরে থাকেন, রাজনৈতিক দল করবেন কি করবেন না সেই প্রক্রিয়ার মধ্যে থাকেন, তাদেরকে অনেক খোঁজখবর রাখতে হয়। তো সেই কারণে তিনি যখন বলেন যে দলীয় সংঘাত তৈরি হতে পারে, সেখানে দুশ্চিন্তা করবার কারণ আছে। কারণ এটা তো যেটাকে বলে হর্সেস মাউথ, তার কাছ থেকে আসছে ক্ষমতা বাড়ল। আর আমরা সহজেই বুঝতে পারি এখান থেকে যে রাজনৈতিক দলগুলোর ভেতরকার মধ্যে সমঝোতার অভাবে কিংবা একে অপরকে সন্দেহ পোষণ করবার কারণে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কার কদ্দূর প্রভাব ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, অথবা আনপ্রপোর্শনেট লেভেলে যদি এক পক্ষেরটা হয়ে থাকে আর এক পক্ষেরটা না হয়ে থাকে, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তার প্রভাব পড়বার সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনায় পরস্পরকে অবিশ্বাস করে এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে তো বহুদিনের ঐতিহ্য। যেমন ধরুন, সেখানে বিএনপি যদি জামায়াতকে অবিশ্বাস করে, কারণ বিএনপির নেতাকর্মীরা যখন
গণঅভ্যুত্থানের পরে অরাজনৈতিক অর্থনৈতিকভাবে কিংবা প্রশাসনিকভাবে নানান কিছু দখল করবার জন্যে তৎপর হয়ে উঠেছিল, তখন আমরা জামায়াতকে ঠান্ডা মাথায় আপনার রাষ্ট্রের নানান স্ট্র্যাটেজিক পয়েন্টসগুলোকে দখল করবার একটা প্রবণতা এবং সাফল্য আমরা দেখেছি। সেই ক্ষেত্রে বিএনপি অনেক দিন পর যদি তার হুঁশ হয়ে থাকে, সে যখন দেখবে যে তারা ইতিমধ্যে পিছিয়ে পড়েছে ভবিষ্যৎ নির্বাচন প্রভাবিত করবার ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের অসন্তোষ বাড়বে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা ভবিষ্যতে আরও কয়েকদিন পরে বা শিডিউল হলে সেগুলো আরও দেখবে যে পরিষ্কার হয়ে উঠছে যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলবে। সেই অভিযোগের ভিত্তিতে মাহফুজ আলমের যে প্রেডিকশন, সেখানে হানাহানির সম্ভাবনা যে হতে পারে, এই কথা অধ্যাপক ইউনূসের মাথায় থাকা উচিত। তা নাইলে তিনি নির্বাচনটা ঠিকমতো তুলে আনতে পারবেন না, দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির কতটা হুঁশ হলো বা বিএনপি কতটা বেহুশ, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। যেহেতু জামাতের প্রসঙ্গে আপনি বলছিলেন, আপনি দেখেছেন যে জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান, তিনি 47 সাল থেকে যেদিন তিনি কথা বলেছেন 25 সাল পর্যন্ত, 25 সালের একেবারে দিনক্ষণ ধরে, টাইম ধরেও তিনি বলেছেন এই সময় পর্যন্ত যদি তারা কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাদের সকলের কাছে জেনে বুঝে না বুঝে, জ্ঞানত অজ্ঞানত যদি কাউকে আঘাত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, গোষ্ঠীগতভাবে, দলগতভাবে, ব্যক্তিগতভাবে, তাহলে সকলের কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, মানুষ ক্ষমাশীল। আচ্ছা, এটা যদিও এর মধ্যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ, গণহত্যার প্রসঙ্গ, ধর্ষণের প্রসঙ্গ, অগ্নিসংযোগের প্রসঙ্গটা উচ্চারণ করেননি, কিন্তু না, ওনার তো এখনও কষ্ট দিয়েছেন কিনা মানুষকে, সেটা নিয়ে নিজেদেরই সংশয় আছে। কারণ মনে করেন যদি দিয়ে থাকেন, অর্থাৎ তিনি নিশ্চিত নন দিয়েছেন কিনা। দেখুন, এইসব খুব পরিষ্কারভাবে জামায়াত 1971 সালে ইতিহাসের বিরুদ্ধে জালিমদের পক্ষাবলম্বন করেছে, যারা বাংলাদেশের মজলুমের উপর জুলুম করেছে, তাদের সঙ্গে আপনার সশস্ত্রভাবে সহযোগিতা করেছে। এটা একটা অপরাধ। রাজনৈতিকভাবে যারা অখণ্ড পাকিস্তান রাখতে চেয়েছে, তাদের নিজস্ব চিন্তা থাকতে পারে, সেই চিন্তার পিছনে তাদের কিছু ন্যায্যতা থাকতে পারে। হ্যাঁ, সেটা একটা হলো রাজনৈতিক ভুল এবং রাজনৈতিকভাবে পরাজিত হওয়া, সেটার বিতর্ক একরকম। আর হচ্ছে নিরস্ত্র মানুষকে হত্যা করা, মুক্তিযুদ্ধের জন্য যারা দেশের জন্য লড়াই করছে তাদেরকে হত্যা করা, এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা সক্রিয় ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া, নারীদের ধর্ষণ করা, এগুলো যে কোনো মানদণ্ডে ক্রিমিনাল অফেন্স, মানবতার বিরুদ্ধে অপরাধ। সেই অপরাধ একেবারে নিঃসন্দেহে জামাত এগুলো করেছে। তার জন্যে তারা যে ইদানিং, এর আগেও তিনি আর আরেকবার শফিকুর রহমান সাহেব বলেছেন, তারা হয়তো ইতিহাসের একটা চাপ বোধ করেন বলেই এত বছর চুপচাপ থেকেও এখন এইটা বলবার চেষ্টা করছেন। হয়তো বুঝতে পেরেছেন যে এইটার মীমাংসা না করে এই জামাত ইসলামী বেশি দূর পর্যন্ত অগ্রসর হতে পারবে না। সেক্ষেত্রে তাদেরকে তা পরিষ্কার করে তাদের বোঝা দরকার যে পৃথিবীতে তাদের মতো এরকম অপরাধী রাজনৈতিক সংগঠন, রাষ্ট্র ইতিহাসে এরকম আরও অনেকেই ছিল, এবং কয়েক প্রজন্ম পরে তারা বুঝতে পেরেছে যে মানুষের কাছে ক্ষমা চাওয়া ছাড়া পথ নাই। তার জন্য কতগুলি পদ্ধতিও আছে। যেমন পাকিস্তানেরটাও, কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে একজন স্পিকার 1990-এর দশকে, পরবর্তীকালে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের কাছে ইন্ডিভিজুয়ালি কিন্তু ক্ষমা চেয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা ক্ষমা করে নাই, জামাতকেও ক্ষমা করে নাই। কারণ হচ্ছে যে এগুলি আধুনিক রাজনীতিতে কতগুলি পদ্ধতি, নিয়ম আছে। পাকিস্তান যেই দিন বা রাষ্ট্র যখন সত্যিকার অর্থে ফিল করবে যে বাংলাদেশের কাছে তার অপরাধের জন্য ক্ষমা চাওয়া উচিত, সেই দিন প্রথমে মন্ত্রিসভায় তার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই সিদ্ধান্ত তাদের পার্লামেন্টে নিয়ে যাবে, পার্লামেন্টে সেখানে সকল দল থাকে, সেটার অনুমোদন দিয়ে যখন রেজলিউশন নেবে, এবং বাংলাদেশে তখন এরকম একটা পরিস্থিতি যদি কখনো হয়, তখন যেই সরকারই থাকুক না কেন, অফিসিয়ালি সেই সরকারের কাছে যখন চিঠি দিবে যে এটা বাংলাদেশের কাছে পাকিস্তানের অতীত অপরাধের জন্য ক্ষমা চাইছে, সেইটা হচ্ছে বিবেচনার যোগ্য। ক্ষমা করবে কিনা একটা দেশ, হ্যাঁ, সেটা করবার বিষয়। ফলে এটা ইন্ডিভিজুয়ালি কোনো একটা বক্তৃতায় এখানে সেখানে বক্তৃতা করলেই এটা হয়ে যায় না।
এইটা জামাত ইসলামের নেতৃত্ব, বিএমএ পাস, তারা আলেম ওলামা আছেন তাদের মধ্যে, ইতিহাস জ্ঞান তাদের আছে, হ্যাঁ, তারা যে বোঝেন না তা না। তো এগুলো আরও বিরক্তিকর, তারা যে সমস্তভাবে কথা বলেন এটা বিরক্তিকর। আপনি কি লক্ষ্য করেছেন তাদের দ্বৈত চরিত্র? আমি নিজের কানে শুনলাম কয়েকদিন আগে, তাদের প্রথম 4 জন নেতার মধ্যে একজনের নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, তিনি বক্তৃতা করছেন কর্মী সভায়, যেটা ইউটিউবে এসছে। কর্মী সভায় বলছেন যে, কথাটা আমি যদি কোট করি এরকম, যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, হ্যাঁ, শুধুমাত্র পতাকার জন্য নয়। কথা সত্য, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ শুধু পতাকার জন্য করে নাই, কিন্তু জামাত ইসলামের নেতা বলছেন তারা স্বাধীনতা যুদ্ধ করেছেন। একই সঙ্গে শফিকুর রহমান আবার এই কথা বলছেন, মানে হাস্যকর না? মানে স্বাধীনতার, তিনি যদি বলতেন যে স্বাধীনতার সময় আমরা যুদ্ধ করেছি, তখন আমরা জিজ্ঞেস করতে পারতাম যে আপনি কোন পক্ষে যুদ্ধ করেছেন। যুদ্ধে 2টা পক্ষ থাকে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের মানুষ যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে, আপনারা তাদের পক্ষাবলম্বী হয়ে যুদ্ধ করেছেন। তো এই যে বাংলাদেশের মানুষের কাছে এইরকম একটা মুনাফিকি কথা বলতে পারলো, এটা ধরে নিয়ে যে এখানের মানুষ ইতিহাস, নিজেদের ইতিহাস ভুলে গেছে, জামাত ইসলাম কি করেছে তখন, হ্যাঁ, সেইটা মানুষ ভুলে যাবে, তারা স্বাধীনতা যুদ্ধ করেছে বলে দাবি করা শুরু করবে। এই পার্টিকে কি কোনো বিষয়ে বিশ্বাস করা যায়? তার রাজনীতির বিষয়ে কি বিশ্বাস করা যায়? যেমন ধরুন, তারা বলে রেখেছে যে, তার খাতাপত্রের মধ্যে আছে, ম্যানিফেস্টোর মধ্যে আছে, তারা শরিয়া ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা চায়। এমনকি এই মুহূর্তে যে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে, বেশি করে সিট পাওয়ার জন্য চেষ্টা করছে, সেইটা তো কোনো শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র কিংবা শরিয়াত ভিত্তিক রাষ্ট্রকে কেন্দ্র করে নির্বাচন হবে না। ফলে তারা মুখে বলে একরকম, করে আরেক রকম, মানুষের সামনে বিকৃত ইতিহাস উপস্থাপন করে। ফলে এটা তো বিশ্বাস করবার কিছু নেই। আর রাজনৈতিকভাবে যদি আপনি এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করেন, জামাত নির্বাচনে তার নির্বাচন অনুষ্ঠানের জন্যে জামাত ইসলাম কোন ধরনের লাইন গ্রহণ করবে, এখানে তাদের একটা চিন্তার দ্বৈততা আমরা তাদের কার্যক্রমে লক্ষ্য করি। চিন্তার দ্বৈততা এই অর্থে, আমি আগেও আপনার এখানে বলেছি যে জাতীয় নির্বাচনটা সবচেয়ে বেশি দরকার জামাত ইসলামের। কেন? আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদিও ইনক্লুসিভ নির্বাচনের একটা দাবি সমাজে আছে, বা আন্তর্জাতিক বিশ্বেও এইটা দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে বড় হয়ে উঠছে, বিদ্যমান পরিস্থিতিতে জামাত ইসলামের 1941 সালের পরে প্রথম একটা সুযোগ এসছে যে কোনো একটা পার্লামেন্টে তারা অন্তত দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে অ্যাপিয়ার করবার একটা সুযোগ এসছে তার। পৃথিবীর কোথাও জামাত ইসলামী তো একটা আন্তর্জাতিক আন্দোলন, যেমন জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী বাংলাদেশ, এরকম পৃথিবীর অন্যান্য দেশে এটা একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট, যেগুলো বাংলাদেশ শাখা। তো এই যে জামাত ইসলামী একটা সুযোগ পেয়েছে কোন একটা ন্যাশনাল পার্লামেন্টে, বা সুযোগ এসছে বলে তার মনে হয় ন্যাশনাল পার্লামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করবার, এই সুযোগ হাতছাড়া তার করবার কথা নয়। অন্যদিকে আবার তার একটা দ্বিধা আছে, যেমন ধরুন প্রায়ই এমন সব কথাবার্তা বলে, এমন সব প্রশ্ন উত্থাপন করে যেগুলিতে মনে হয় যে নির্বাচন প্রক্রিয়াটা যত বিলম্বিত হবে তার জন্য তত লাভ। তার কিছু কিছু লাভ আছে, যেমন বিএনপি তো আপনার অনেক ক্ষেত্রেই তার কাছে যে মানুষের প্রত্যাশা ছিল, প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে নাই বলে তার পপুলারিটি কমেছে। এই তারা জামাত মনে করে এই পপুলারিটি তার যত কমবে, অর্থাৎ নির্বাচন যত বিলম্বিত হবে, তার সিট সংখ্যা বাড়বে। সেটা ছাড়া আরেকটা কারণ বোধহয় আছে যে প্রশাসনে এবং সরকারের বিভিন্ন জায়গায় তারা তাদের নিজেদের প্রভাবকে আরো সম্প্রসারিত এবং আরো সুসংগঠিত করবার জন্য তাদের সময় দরকার। ফলে একদিকে সেটা করতে পেরেছে, এক বছরে তারা অনেকখানি করেছে, এবং কোনো ক্ষেত্রে বিএনপির চাইতে এই জায়গায় তারা এগিয়ে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে জামাত এগিয়ে আছে। তো ফলে এই যে দ্বৈত চিন্তা, একদিকে হচ্ছে মনের মধ্যে একটা তাড়াহুড়া আছে যে আনুষ্ঠানিক স্বীকৃতি রাজনীতিতে তার আসবে, অন্যদিকে আবার সংখ্যা বাড়ানোর যে তার রাজনৈতিক কৌশল, প্রশাসনের মধ্যে আরও প্রভাব বৃদ্ধি করা এবং তার প্রতিদ্বন্দ্বীদের পপুলারিটি কমানো, সেইটার কারণে নানান সময় নানান ধরনের অজুহাত তারা তুলছে, নানান ধরনের দাবি উত্থাপন করে। তারা জানে যে শেষ পর্যন্ত তারা স্টিক করবে না, এবং করে নাই এরকম ঘটনা আছে। যেমন ধরুন জুলাই সনদ স্বাক্ষর করবার ব্যাপারে
তারা প্রপোর্শনেট সিটের ব্যাপারে তারা বলছে এটা না হলে তারা এটা স্বাক্ষর করবে না। তারপরে জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপার নিশ্চিত না হলে তারা সেটা তারা পরে কিন্তু এটা করেছে। তো জামাত এই তার এই কি বলবো যে নির্বাচন প্রক্রিয়ার উপর প্রাধান্য সৃষ্টির সম্ভাবনাগুলিকে জাগিয়ে রাখা, অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় প্রশাসনে তার প্রভাব বৃদ্ধির মধ্য দিয়ে নির্বাচনের ফলাফলকে আরও ভালো করবার চেষ্টা, এই দুইটার মধ্যে এক ধরনের দ্বিধার মধ্যে পড়েছে। বাট তারা একটা সময় সিদ্ধান্ত নিবে, সেটা নিয়ে জামাত নির্বাচন বিরোধী শেষ পর্যন্ত কিছু করবে বলে মনে হয় না। বাকি থাকে বিএনপির কথা আপনি বলছেন যে বিএনপির প্রসঙ্গে তো বেশ কিছু আলোচনা আছে, তার মধ্যে সর্বশেষ যেটা গতকালকেই নয়া দিগন্ত পত্রিকার একটা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কামারুজ্জামান জামায়াত নেতা মীর কাসেম এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডটা মিথ্যা মামলায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং আজকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিন্ন আঙ্গিকে ভিন্ন বিচার হচ্ছে। কিন্তু আমি শুনতে চাই এই মন্তব্য প্রসঙ্গে আপনি কি মনে করেন? কারণ আমার প্রশ্নটা হচ্ছে আজকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে নানা রকমের প্রশ্ন নানা মহল থেকে আছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আদালত সম্পর্কেই বিগত সরকার আমলে যে বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের, সেক্ষেত্রে তিনি কতগুলো নাম উচ্চারণ করেছেন, কামারুজ্জামান, মীর কাসেম আলী যিনি নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা, তারপরে মিস্টার সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদের যে রায় মৃত্যুদণ্ডের সেটা তিনি বলেছেন মিথ্যা মামলায় হয়েছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে বিশেষ ট্রাইব্যুনালের, যেমন আমি যদি ইফ ইউ আস্ক মি বা আমার অন্যান্য সহকর্মী বন্ধুরা, আমাদের মতামত হচ্ছে যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া উচিত। জামাতে ইসলাম 1971 সালে যেভাবে অপরাধ করেছে সেই বিচারের আমি বরাবর পক্ষাবলম্বন করেছি এবং আমি মনে করি এটা ঠিক আছে বিচারের সিদ্ধান্ত। এমনকি যেটার উন্নতা আছে সেটা হচ্ছে জামাত ইসলামীকে পার্টি হিসেবেও, অপরাধী পার্টি হিসেবেও বিচার করা উচিত ছিল। একই সঙ্গে ওই বিচার প্রক্রিয়া যখন চলছে সেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক আইনের অধীনে সঙ্গতি পরায়ণ করবার জন্যে আমরা দাবি করেছি, এবং ঠিকমতো হচ্ছে না এরকম কোনো পয়েন্ট ছিল বলে আমি যখন বলেছি, সেই কারণে আমার বিরুদ্ধে তখন আন্তর্জাতিক অপরাধের যে ট্রাইব্যুনাল আমার বিরুদ্ধে মামলা করেছিল। অর্থাৎ আমি চেয়েছিলাম যে বিচার হোক, কিন্তু সঠিকভাবে বিচারটা হোক, প্রতিশোধমূলক বিচার আসলে কোনো বিচার না। তো সেখানে ত্রুটি কিছু ছিল, কিন্তু বিএনপি সেই দিন তো প্রকাশ্যে তেমন কোনো কথা বলে নাই। একটা এত বড় আপনার যদি ক্ষুদ্র ইন্ডিভিজুয়াল হিসেবে সেই দিন আওয়ামী লীগের অধীনে বিচার চেয়েও সেই বিচারের একটা সুষ্ঠু পদ্ধতিতে আন্তর্জাতিক মানসম্মত বিচারের দাবি করার কারণে সেদিন আমাদেরকে কারাগারে যেতে হয়েছে, আদালতে যেতে হয়েছে, আদালতের মামলা ফেস করতে হয়েছে। তো সেখানে ত্রুটি কিছু ছিল, কিন্তু এই কথা মোটেও বলা যাবে না যে তাদেরকে বিচার করাটা সেগুলো মিথ্যা মামলা ছিল। মিথ্যা মামলারও একটা সঠিক মামলার সঠিক পদ্ধতিতে বিচার হওয়া প্রয়োজন। এখনও যারা এবং নতুন ট্রাইব্যুনাল এসছে, আমরা আবারও বলবো আওয়ামী লীগ অত্যন্ত অপরাধ করেছে। 3 সপ্তাহের মধ্যে 1,500-এর উপরে মানুষকে যে হত্যা করেছে নিজের দেশে, সিভিলিয়ানদের, কারণ তারা রাজনৈতিক অধিকার চেয়েছিল বলে, একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন চেয়েছিল বলে, সেইটার জন্য যে মামলার সিদ্ধান্ত হয়েছে সে সঠিকভাবে হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আওয়ামী লীগ যেই পদ্ধতিতে মামলা বিচার করেছে এখনও যাতে সেই পদ্ধতিতে না হয়, এইটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, আইনানুগ হয়, সেইটা গুরুত্বপূর্ণ। তবে আমি আরেকটা প্রশ্ন টেনে আনতে পারি। মির্জা সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করি। উনি একজন অত্যন্ত সৌজন্য পরায়ণ, সুশিক্ষিত, রুচিবান রাজনীতিক এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বোধহয় সবচেয়ে ডিসেন্ট এবং উনি হচ্ছে তার বিরুদ্ধে কোনো লোভ লালসার কিংবা দুর্নীতির পরায়ণতার অভিযোগ তার ভিন্ন পার্টিরও কেউ করে নাই
এবং আপন পার্টিতে তার যারা শত্রু আছে, এইসব পার্টিতে বড় বড় পার্টিতে নিজের পার্টিতেও শত্রু থাকে বা প্রতিদ্বন্দ্বী থাকে, তারাও করেন নাই। এবং সে কারণেই তিনি সমাজে সম্মানিত একটা মানুষ। আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করি। কিন্তু সাম্প্রতিককালে তার দু একটা স্টেটমেন্ট আমি খুব বিচলিত বোধ করি, একটু বিভ্রান্ত বোধ করি, যে উনি কি না চিন্তা করেই, যে ঠিক তার বক্তব্যগুলি তার মতন নয় এরকম মনে হয়। যেমন ধরুন, কিছুদিন আগে তিনি একটা তারই নেতার সম্পর্কে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে ব্যাপারে একটা কথা বলেছেন। আজকের যিনি কি বলে যে প্রধান উপদেষ্টা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, তার সঙ্গে কোথায় তিনি সামঞ্জস্য কোথায় কোথায় দেখেন সে বিষয়ে ওনার প্রতিচ্ছবি দেখতে পান। প্রতিচ্ছবি শব্দটা আমার একটু খটকা লেগেছে এর অন্য কারণে। আমি যদি 1 মিনিট আমাকে সময় দেয়, আমি একটু ব্যাখ্যা করবার চেষ্টা করতে পারি। 1 নম্বর হচ্ছে, আমার কোন অবস্থাতেই ভুলে যাওয়া উচিত না যে অধ্যাপক ইউনূস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, সেই সময়ে তাৎক্ষণিকভাবে তিনি মুক্তিযুদ্ধে ওইখানে অবস্থায় যারা প্রবাসী থেকে যারা আন্তর্জাতিক জনমত তৈরি করবার জন্য প্রথম প্রহরেই মাঠে নেমেছিলেন, তিনি তাদের একজন। এটা ইটস এ ফ্যাক্ট অফ হিস্ট্রি। এখানে আপনার দ্বিমত করবার কারোর কোনো সুযোগই নেই, এখানে এগুলি ডকুমেন্টেড আছে। দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই তিনি বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসেন এবং ইউনূস বাংলাদেশের উন্নয়ন চান, আন্তরিকভাবেই চান, এটা আমি বিশ্বাস করি। জিয়াউর রহমানও চাইতেন। আমার ধারণা প্রত্যেক রাজনীতিকেই চান, করতে গিয়ে বাস্তবে নানা কারণে নানানভাবে পথবিচ্যুত হন, সেটা আরেক আলোচনা। কিন্তু জিয়াউর রহমানের যে রাজনীতিক হিসেবে, তার ব্যাপারে একজন নাগরিক হিসেবে, ইতিহাস সচেতন নাগরিক হিসেবে রাজনীতিক জিয়াউর রহমান সম্পর্কে আমার অনেক রিজার্ভেশন আছে। আমি তার বিশাল কোনো অ্যাডমায়ারার নই। কিন্তু জিয়াউর রহমানের যে ঐতিহাসিক ভূমিকা, যেটার প্রতিচ্ছবি দ্বিতীয় কোনো মানুষের মধ্যে দেখবার কারোর সুযোগ নাই, সেইটা আমার ধারণা মির্জা মিস করেছেন। কোথায়? সেটা হচ্ছে যে 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানিরা বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর এই গণহত্যার কার্যক্রম শুরু করল, তখন বিগত 23 বছর, বিশেষত মার্চের আন্দোলন, এইটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে রাজনৈতিকভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল, এবং 25শে মার্চের মধ্য দিয়ে যেটা একেবারে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়ে যায় যে এরপরে আর পাকিস্তানিদের সঙ্গে থাকা যায় না। একটা রাষ্ট্র গঠন করবার জন্যে একটা জনগোষ্ঠীর দিক থেকে এই যে তাৎক্ষণিকভাবে দীর্ঘ প্রক্রিয়ার ফলে যখন ওই যেটাকে বলে যে তার একটা গুণগত রূপান্তর সাধিত হয়, অর্থাৎ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে আর নয়, একটা নতুন রাষ্ট্র করবার রাজনৈতিক কনসেনসাস 25শে মার্চের রাতের পরের দিন 26শে মার্চে তৈরি হয়ে যায়। কিন্তু পৃথিবীতে কেবলমাত্র একটা রাষ্ট্র গঠন করবার জন্য বা শুধুমাত্র রাজনৈতিক কনসেনসাসই যথেষ্ট নয়। রাষ্ট্রের একটা অন্যতম উপাদান হচ্ছে তার সামরিক উপাদান। যে পলিটিক্যাল উপাদান হচ্ছে মানুষ চায়, একমত যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, নতুন রাষ্ট্র চাই। কিন্তু সেই নতুন রাষ্ট্র ডিফেন্ড করবার জন্যে একটা গণহত্যাযজ্ঞ যখন চলছে, তার যে মিলিটারি কম্পোনেন্ট, সেই মিলিটারি কম্পোনেন্ট আওয়ামী লীগের ছিল না, কারণ তারা সব পালিয়ে গেছেন ঘর ছেড়ে। তাদের কোনো সশস্ত্র প্রতিরোধ করে তুলতে আমরা দেখি নাই। ঠিক এই সময়ে জিয়া যখন জীবনের ঝুঁকি নিয়ে তার আপনার কমরেডদের নিয়ে জিয়া যখন যেই মুহূর্তে বললেন আই রিভল্ট এবং স্বাধীনতা যুদ্ধের জন্যে অস্ত্র ধরতে হবে, এই যে মিলিটারি কম্পোনেন্টটা যুক্ত হয়, এইখানে জিয়া বাংলাদেশের ইতিহাসে তার রাজনীতি আর তিনি যাই করুন না কেন, কিন্তু তার ওই ভূমিকার জন্যে, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র মুজিব যেখানে, শেখ মুজিব এবং তার আওয়ামী লীগ, বিশেষত শেখ মুজিব নিজে যে স্বাধীনতার দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তারপরে তিনি পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করেছেন। এই স্বাধীনতাকে বাস্তবে রূপ দিবার জন্যে যে মিলিটারি কম্পোনেন্ট যুক্ত হওয়ার অপরিহার্য ছিল, এই অপরিহার্যতার সময় জিয়া যখন এই কথা বলেন এবং সশস্ত্র যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু করেন,
এই মিলিটারি কম্পোনেন্টটা যুক্ত হয় এবং বাংলাদেশ রাষ্ট্রের একটা সম্ভাবনা, বাস্তব সম্ভাবনার প্রক্রিয়াটা শুরু হয়। এই ভূমিকাটা আর কারণ নাই, ফলে ওইটার প্রতিচ্ছবি, যে আর ওই ভূমিকার প্রতিচ্ছবি আর কারোর মধ্যে দেখার কোনো সুযোগ নাই। ফলে আপনার ইউনূসকে তিনি প্রশংসা করবেন এবং তার ইউনূস নিশ্চয়ই প্রশংসার অনেক যোগ্য কাজ করেছেন জীবনে, বাংলাদেশকে নোবেল প্রাইজ পেয়ে সম্মান এনে দিয়েছেন। আচ্ছা, মুক্তিযুদ্ধেও তিনি প্রথম প্রহরে নেমেছিলেন। এইটার সঙ্গে ওইটা মেলে না। যেমন যে যত কথাই বলুন, শেখ মুজিব পরবর্তী জীবনে ক্ষমতায় আসবার পর 3.5 বছর বাংলাদেশের রাজনীতিকে যতই উনি বিকৃত করুন না কেন, তারই জীবনের এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিপরীতে তিনি যা যা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন, সে যেমন সত্য, একই সঙ্গে রাজনৈতিকভাবে যারা বাংলাদেশকে স্বাধীনতার দ্বারপ্রান্তে নিয়ে গেছেন অনেক রাজনৈতিক দল, কিন্তু একক ব্যক্তি হিসেবে তিনি যে পর্যন্ত কাজটা করে দিয়েছেন সেইটা যেমন একটা অনন্য ভূমিকা আছে। মিলিটারিলি ওই কম্পোনেন্টটা যুক্ত করবার জন্য জিয়ার একটা অনন্য ভূমিকা আছে। এই দুইটা জায়গা এই দুইজনের কাছ থেকে কেউ কোনোদিন নিতে পারবে না, শত্রুতা করেও না, হ্যাঁ তাদেরকে হত্যা করেও না, এটা সম্ভব নয়। ফলে এই ধরনের বিবৃতি দেবার আগে কেন মির্জা সাহেব নিজেই এই কথার চিন্তা করলেন না, এটা আমার কাছে একটু বিস্ময়কর। একটা বিষয় যেটা লক্ষণীয়, যে কোনো বিবেচনা থেকেই হোক, আমরা 2024-এর 5 আগস্টের পর থেকে 8 আগস্ট সরকার গঠিত হওয়ার পর থেকে নানা বিষয়ে সরকারের সমালোচনা আমরা বিএনপিকে করতে দেখেছি, নানান দাবি, চাপ। কিন্তু জুনে লন্ডনে বৈঠকের পর থেকে বিএনপির মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়, কত বেশি সরকারকে খুশি করা যায়, তুষ্ট করা যায় এবং সরকারের কোনো ভুল ত্রুটি নেই। হয়তো সেরকম বিবেচনা থেকে উনি বলেছেন কিনা আমি জানি না, বাট এই ট্রেন্ডটা বিএনপির মধ্যে এখন বেশ ভালোভাবে লক্ষ্য করা যায়। কিন্তু আপনি আপনার কথার সময় উল্লেখ করছিলেন চাঁদাবাজি, যদিও দখলবাজি একটু পরোক্ষভাবে উল্লেখ করেছেন। আমি দুটো উদাহরণ, মানে দুটো বক্তব্য আনি। মিস্টার মাহফুজ আলম তথ্য উপদেষ্টা একটা অনুষ্ঠানে বলেছেন যে ক্ষমতায় আসবার কিছুদিনের পরেই, মানে আগে তারা তাদেরকে প্রশংসা করেছেন, হঠাৎ করে কিছুদিন পর দেখা গেল যে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপি ভাগ করে দিচ্ছে, কেউ 70%, কেউ 30%, কোথাও 60-40। এবং সম্প্রতি এনসিপির একজন নেতা বলেছেন যে নির্বাচন কমিশন যারা নির্বাচনটা করবে, কন্ডাক্ট করবে, তারা হচ্ছে গনিমতের মাল, এটাও জামাত আর বিএনপি ভাগ করে নিয়েছে। সো আপনি কি মনে করেন যে আমরা অতীতে যেই অন্তর্বর্তীকালীন সরকার বা সেনা সমর্থিত সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে যেগুলো দেখেছি, সেই সময় কিন্তু এই অভিযোগ কখনোই ওঠেনি যে এই দল এটা, ওই দল এটা ভাগ করে নিয়েছে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে সবাই, বিশেষ করে এই দুটো দলের বিরুদ্ধে অভিযোগ যে এরা সব ভাগ করে নিয়েছে। এটা হচ্ছে কারণে যে আবার এরা মাঝে মাঝে অভিযোগ করে যে এখনো ফ্যাসিস্টের দোসররাই বিভিন্ন জায়গায় বসে আছে। এটা হচ্ছে যেই দুইজন তরুণের কথা বললেন, জি, এটা তাদের দিক থেকে এই ঘটনা ঘটেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা তো কম কৌশলী, তরুণদেরকে বেশি কৌশলী হওয়ার সুযোগ মানে দরকার পড়ে না। এটা তার বয়সের কারণে এই সত্য কথা, হ্যাঁ, তার অনেক উপলব্ধি প্রকাশ্যে বলে ফেলে। যারা সিজন পলিটিশিয়ানরা সেটা না বলে বরং তার নিজের বখরাটাকে কীভাবে আদায় করবে সেই চেষ্টায় থাকে। যে এই তরুণ দুজন যে বলেছে কথা ঠিকই, সঙ্গে তাদের নিজেদের হতাশা থেকেও বলেছে। কারণ হচ্ছে তাদের তো নিজেদের একটা রাজনৈতিক দল করবার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারা নানান প্ল্যাটফর্ম তারা তৈরিও করেছেন। শেষ বিচারে তারা দেখতে পেয়েছেন যে তারা ক্রমাগত ফিজলড আউট হয়ে যাচ্ছেন, ইররিলেভেন্ট হয়ে যাচ্ছেন। সমাজে রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের যে বিকশিত হবার সম্ভাবনা ছিল, তাদের নিজেরই দোষ ত্রুটির কারণে তারা সেই জায়গায় পৌঁছতে পারছেন না। ফলে এক ধরনের হতাশা থেকেও তাকিয়ে দেখা ছাড়া যেন তাদের কোনো পথ নাই, সে কারণে বলেছেন। বিএনপির দিক থেকে বরং আমি, যদি আপনার সমস্যার কথা শুনতে চান, তাহলে আমি দেখি একটা মৌলিক জায়গায় একটা দুইটা সমস্যা রয়েছে। আপনার মনে থাকবার কথা যে 2001 থেকে 6 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়ার সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল, তখন তার পুত্র তারেক রহমান এবং তার তরুণ বন্ধুরা
খালেদা জিয়ার প্রশাসনকে এবং তার মন্ত্রী পরিষদকে একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ফেলেছিলেন। কারণ কথিত হাওয়া ভবন থেকে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তখন চলছিল। এটা দেশের সব মানুষ জানে, পত্রপত্রিকায় লেখা হয়েছে, বিএনপির লোকেরাও জানে। সেইটার কারণে তখনকার বিএনপির সবচেয়ে বড় কথা এটাই পারসেপশন, এবং পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, এবং এটা বাস্তবে হয়েছে। তাই আজকে তারেক রহমান নিজে সেই সমস্যার মধ্যে পড়েছেন বলে আমার ধারণা। কীরকম? মানে অর্থাৎ তখন একটা ডায়ার্কি ছিল, দ্বৈত শাসন। তারেক রহমান তার দীর্ঘ মানে তিনি কিন্তু রাজনৈতিক দল একজন কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। ক্ষমতা তিনি যত এক্সারসাইজ করেন না কেন প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে, তো তার রাজনৈতিক দলের ক্ষমতায় আসাটা শেষ পর্যন্ত খুব বেশি সহজ হয় নাই। প্রায় ২০-২২ বছর তাকে কিন্তু প্রবাসীর জীবন বা রাজনৈতিক দল থেকে এবং সরকারি নিপীড়ন, এই 111-এর সরকারের যে নিপীড়ন, ফিজিক্যাল নিপীড়ন তাকে সহ্য করতে হয়েছে। তার বিরুদ্ধে ১৫ বছর ধরে আওয়ামী লীগ নানা ধরনের প্রপাগান্ডা চালিয়েছে। এক দুর্নীতি প্রমাণ করতে না পারলেও তাকে দুর্নীতিবাজ হিসেবে একটা ন্যারেটিভ তাদের সমস্ত মিডিয়ায় বক্তৃতা বিবৃতি তাদের মধ্যে দিয়ে করেছে। এগুলো তাকে হজম করতে হয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ার পরে খালেদা জিয়া অসুস্থ হলেন, চলে গেলেন। এরকম একটা পরিস্থিতিতে এই কথা অস্বীকার করার জন্যই যে তার রাজনৈতিক দলের উপর সাংগঠনিকভাবে সেই দূর থেকে তিনি এক ধরনের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এক ধরনের নেতৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন। অর্থাৎ এই মুহূর্তে তার মা কিংবা চেয়ারপারসন বিএনপি যখন অসুস্থ, তার রাজনৈতিক জীবন যখন প্রায় অনিশ্চিত, সেই অবস্থায় বিএনপির দলের জন্যে নেতা হিসেবে বা কেন্দ্রীয় নেতা হিসাবে তারেক জিয়া তার অপরিহার্যতা প্রতিষ্ঠা করতে পেরেছেন। যদিও তিনি তার জন্য চ্যালেঞ্জ হলো দেশের জন্য তিনি অপরিহার্য কদ্দূর হয়ে উঠবেন সেটা তাকে ভবিষ্যতে প্রমাণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি যখন সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে দলের জন্য অপরিহার্য হয়ে উঠেছেন, তিনি নিজে কিন্তু আরেকটা ডায়ার্কির মধ্যে পড়েছেন। সে হচ্ছে খালেদা জিয়ার সময়কার যে টিম, ধরুন বিএনপি তাকে চালাতে হয় তারেক রহমানকে, কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্বে যে স্ট্যান্ডিং কমিটি আছে এরা সব তার মায়ের লোক। এদের অধিকাংশই বৃদ্ধ, অনেকে বেড রিডেন, কেউ দীর্ঘদিন শয্যাশায়ী, অথচ সেগুলি বদলাচ্ছে না। আপনি এটা একটা ইতিহাসের আয়রনি। এখানেও কিন্তু অর্থাৎ তার মায়ের সময় তিনি যে সমস্যাটা তৈরি করেছেন, সেটা কি মায়ের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি বদলাচ্ছেন না? এখন তার সময় তার মা কিন্তু একই সমস্যা তার কারণে তৈরি করেছেন অথবা জিয়ে রেখেছেন। কেন তারা করছেন সেটা আমি জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে, নিয়ম হচ্ছে, আপনি যদি কোনো সংগঠনের, এমনকি একটা পরিবারেরও কিংবা একটা যে কোনো ছোটো সংগঠনের, একটা পত্রিকারও, আপনি যদি একজনকে শীর্ষ নেতৃত্ব প্রধান দায় তাকে দেন, তাহলে তার টিম তাকে দিতে হবে। তো দলের জন্য তিনি অপরিহার্য হয়ে উঠেছেন, এটা সবাই মানে, তা নাহলে তো বিদ্রোহ হয়তো নাই। তাহলে তার রাজনৈতিক চিন্তা, তার সাংগঠনিক ভাবনা, রাজনৈতিক প্রোগ্রাম, অর্থনৈতিক প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য তাকে তার টিম দিতে হবে না। তার মানে অর্থাৎ বিএনপির চেয়ারপারসন এবং তার পুরনো সহকর্মীরা স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন সে তাকে দিচ্ছেন না। এই ডায়ারকে যদি অতি দ্রুত সময়ে না ভাঙে, তাহলে কিন্তু বিএনপি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। বিএনপিকে সামনে অনেক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা তারেক রহমানের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলে আমার ধারণা। আপনার কি ধারণা যে উনি কি নিজের মতো করে টিম একটা তো দাঁড়াও তিনি করাতে পারেন, প্রকাশ্য হয়তো তারা ভূমিকা রাখতে না পারতে পারে, কিছু সিদ্ধান্ত আছে যেগুলো অফিসিয়ালি নিতে হবে, সেখানে তার টিম দরকার। প্রত্যেকের বিএনপির প্রবীণ নেতৃত্বেরও হিসেব করবার আছে
যে তারা কতটুকু দলের মধ্যেও রেলিভেন্ট হয়ে আছেন, কতটুকু নাই। অনেকের তো নিজেদের থেকে তাদের জন্য সম্মানজনক। অনেকের তো নিজেদের থেকেই সরে যাওয়া উচিত যদি তিনি পারফর্ম না করতে পারেন, এবং তিনি যদি মনে করেন তার কন্ট্রিবিউট করবার আর কিছু নেই, সেটার জন্য তো বুদ্ধি দেয়া ছাড়া। মানে বিএনপির তো একটা বিশাল অ্যাডভাইজারি বোর্ড আছে, তারা কাকে অ্যাডভাইস দেন, কি অ্যাডভাইস দেন সেটা আমি জানি না, কিন্তু যদি প্র্যাকটিক্যাল একটা অ্যাডভাইজারি, যে বিএনপির যে একটা শৃঙ্খলাবিহীন, কখনো কখনো রাজনীতিবিহীন একটা প্ল্যাটফর্ম, এই যে আপনি যে কথা তুললেন এর মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যায়। মানে এখানে সেখানে গায়ের মধ্যে বিএনপি পাড়া দিয়ে যদি আপনি হাঁটেন, এখানে সেখানে হলো ধাক্কা লাগবে আপনার গায়ে বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার। তারা জীবনে 99.9% অ্যাডভাইস দেওয়ার মতন সামর্থ্য রাখেন না, অ্যাডভাইস দেওয়ার মতন সাহসও রাখেন না। বরং উচিত ছিল তাদেরকে অন্যভাবে অ্যাকোমোডেট করে এই যে প্রবীণ যারা ছিলেন তাদেরকে সত্যিকার অর্থে একটা অ্যাডভাইজরি কমিটি করে তাদেরকে অল্প ছোট তাদেরকেও মর্যাদা দেওয়া হতো, তারাও দলের মধ্যে অবদান রাখতে পারতেন। কিন্তু সেইটা না করে একটা রেটরিক্যাল একটা কমিটির মেম্বার, যে কোনো কমিটির মেম্বারের মতন এই যে কয়েকশো হাজারও হতে পারে অ্যাডভাইজারি পদ দিয়ে রেখে দিয়েছেন, এগুলি কোনো সুশৃঙ্খল রাজনৈতিক দলের লক্ষণ না। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির তার একটা বড় চ্যালেঞ্জ আছে। আওয়ামী লীগ যখন ছিল বহুদিন তারা আওয়ামী লীগকে গালাগাল দিয়ে এবং আওয়ামী লীগের যে অত্যাচার, অবিচার, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে কথা বলে তাদের রাজনৈতিক সংগঠনকে চাঙ্গা রাখতে পেরেছেন। এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এক জাতীয়তাবাদী দল নাম নিয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতিটাকে পরিষ্কার করে শেপ দিতে না পারলে এই দল কিন্তু একটা চিন্তাহীন সংগঠনে পরিণত হবে। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিভিন্ন কমিটির নেতাদেরকেও, কর্মীদের কথা আপনি বাদ দেন, তাদের কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার দলের নাম জাতীয়তাবাদী দল, তো এই জাতীয়তাবাদী একটা দলের জাতীয়তাবাদী অর্থনীতির স্বরূপ কী, জাতীয়তাবাদী জাতীয়তাবাদী সংস্কৃতির স্বরূপ কী, জাতীয়তাবাদী পররাষ্ট্রনীতির কেমন হওয়া উচিত, কঠিন কঠিন প্রশ্ন করছেন। বাট এইটা ছাড়া তো একটা রাজনৈতিক দল হইতে পারে না। সহজ প্রশ্নের উত্তরই কতজন দিতে পারবেন সেটাই তো। আচ্ছা, তো এখন এই যে তারা বলতে পারেন যে দীর্ঘ নিপীড়নের মধ্যে থাকার কারণে তারা কমিটি মিটিং করতে পারেন নাই, রাজনৈতিক আলোচনা করতে পারেন নাই, এটা এক ধরনের খোরা যুক্তি। কারণ তারা তো কথা বলেছেন সবসময়, কি কথা বলেছেন তার মধ্যে কিন্তু রাজনীতির চর্চা তেমন অপরিহার্য মাত্রায় সমান ছিল না। সেইটাও কিন্তু এই অর্থাৎ পলিটিক্যাল পার্টিটা একটা ডিপলিটিসাইজ সংগঠনে পরিণত হয়েছে। এই রাজনৈতিক দলটির রাজনীতিকীকরণ জাতীয়তাবাদী রাজনীতির আলোকে নিষ্পন্ন করাও এই তরুণ নেতৃত্বের কাঁধে একটা দায়িত্ব হিসেবে, ঐতিহাসিক দায়িত্ব হিসেবে আবির্ভূত আছে। কতদূর করতে পারবেন বা এই দায়িত্ব সম্পর্কে সচেতন কিনা সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। শেষ প্রশ্ন, আমার হাতে খুব বেশি সময় নেই। আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের সংক্রান্ত এটাকে একটা মামলা এখন অ্যাপিলেট ডিভিশনে শুনানি হচ্ছে। সো হাইকোর্ট এটাকে রিস্টোর করেছে, যেটা বিগত সরকার সেটাকে বাতিল করেছিল। তো আপনি এই বিষয়টির নিষ্পত্তি কি হতে পারে বলে মনে করেন, এবং আগামী নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে এই ইস্যুটির সামনে আসছে না? আগামী নির্বাচন আর একটা কিন্তু বড় ইস্যু এতকাল ছিল না, কিন্তু আমি লক্ষণ দেখছি উঠবে। তো আপনার জন্য 3 মিনিট সময়। আওয়ামী লীগ সংক্রান্ত আলোচনাটাও গুরুত্বপূর্ণ। যেমন আকার ইঙ্গিতে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলও ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার কথা বলছেন। জাতিসংঘ বলেছে, ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন। সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সামনে এই নির্বাচনের আগে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পরিষ্কারভাবে। এই মুহূর্তে অবস্থানটা কি আছে? অবস্থানটা আছে যে আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের মন্ত্রিসভা, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মন্ত্রিসভা মানবতা বিরোধী অভিযোগ করেছে, তাদের ব্যাপারে ট্রায়াল চলছে। এই ট্রায়াল পর্যন্ত তাদের কার্যকলাপ স্থগিত করা হয়েছে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে, এবং ন্যায়সঙ্গত কনসার্ন আমাদের, আওয়ামী লীগকে কি
এই যে এই হত্যাকাণ্ডের মধ্যে আওয়ামী লীগের কোনো কমিটি, কোনো নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি একবারও বলেছে যে আপনি এই পলিসি অবলম্বন করেন না, হত্যাকাণ্ডের দিকে যেন না? আমরা জানি না, করে নাই বলেই এখানে প্রমাণ আছে। তাহলে সরকারকে দল হিসেবেও আওয়ামী লীগকে বিচার করতে হবে। আর যদি দল হিসেবে তারা বিচার না করে, ইন্ডিভিজুয়াল হিসেবে বিচার করে, তাহলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচনের বাইরে রাখার কোনো যুক্তি থাকতে পারে না। এই সিদ্ধান্ত তাকে নিতে হবে। আবার আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে, সে বিচার করার পক্ষে সিদ্ধান্ত না নিতে হলে তার আগে এর চাইতে অনেক বড় মানবতা বিরোধী অপরাধের জন্য জামায়াতকেও দল হিসেবে বিচার করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এই দুইটা প্রশ্ন অমীমাংসিত রেখে কোনো সুষ্ঠু রাজনীতি দিকে আমরা এগোতে পারবো বলে আমার মনে হয় না। ইতিহাসে কতগুলো 1 মিনিট সময় তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা? তত্ত্বাবধায়ক সরকার তো বাংলাদেশের কনসেনসাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল সকল রাজনৈতিক দল। ইভেন কনসেনসাস কমিশনের মিটিংও রাজনৈতিক দলগুলো কনসেনসাসের মধ্যে আছে। আবার সেটা এখনো আছে এবং নির্লজ্জতার সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন প্রবাসী নেতারাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তো যতক্ষণ পর্যন্ত এখানে কম্পিটিং রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি আস্থা আনতে না পারবে, যতক্ষণ পর্যন্ত না দেশের ভোটার জনসাধারণ একটা তাদের দাবির পরিপ্রেক্ষিতে একটা শক্তিমান নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকাটা এই দেশে অন্তত একটা জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদিও আমি শেষ কথাটা বলতে চাই, যেই দেশে সুষ্ঠু নির্বাচন করবার জন্যে তত্ত্বাবধায়ক সরকার লাগে অরাজনৈতিক লোকদের দিয়ে, অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে, সেই দেশের গণতন্ত্রের যাত্রা খুবই শৈশবে আছে বলে ধরে নিতে হবে। এবং এইটা আরেকটা সুশীল সমাজের একটা রোগে পরিণত হয়। তারা বিভিন্ন সময় এই যে আমরা কতগুলো এই যে তরুণ তরুণীদের হারিয়েছি, যারা আগে রাইটস আন্দোলন করতো, ইউনূস সরকারের মধ্যে গিয়ে নিজেদেরকে বিতর্কিত করেছে, আবার একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, আমরা আরও কিছু মানুষ হারাবো, বিতর্কিত কাজ করবে। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সর্বাঙ্গীনভাবে শক্তিমান করে তুলবার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার মাধ্যমেই এই রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। অনেক অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির। দর্শক, কথা বলছিলেন নিউজ সম্পাদক নুরুল কবির এবং তার সাহসী ও স্পষ্ট কথাবার্তার পরে আসলে কিছুই বলবার থাকে না। বাংলাদেশের ক্রিয়াশীল প্রতিটি রাজনৈতিক দল সম্পর্কে, তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে তিনি মূল্যায়ন করেছেন এবং আমি মনে করি যে যথার্থই তার মূল্যায়ন, এবং একই সঙ্গে তিনি সরকারের কার্যক্রম সম্পর্কেও মূল্যায়ন করেছেন এবং সরকারের অদক্ষতা, অকার্যকারিতা নিয়ে তিনি কথা বলেছেন। নির্বাচন একটা হওয়া দরকার, অবশ্যই নির্বাচন ভালো হওয়া দরকার, সে কথা তিনি বলেছেন। তিনি বিগত সরকার আমলে যারা অপরাধ করেছেন, বিশেষ করে 36 দিন যে অপরাধ ব্রুটালিটি সরকার দেখেছে, তার বিচার করবার কথা বলেছেন, তাদের দুর্নীতি লুটপাটের বিচার করবার কথা বলেছেন। কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে নির্বাচনটা ইনক্লুসিভ হওয়া দরকার। কিন্তু আওয়ামী লীগকে যেহেতু তার কার্যক্রম সাসপেন্ড করা আছে, তারা নির্বাচন করতে পারছে না এখন পর্যন্ত, আজ অবধি যে সরকারের সিদ্ধান্ত। তিনি ইন্ডিভিজুয়াল অপরাধীদের বিচারের কথা যেমন বলছেন, কিন্তু দল হিসেবেও আওয়ামী লীগের বিচার করা উচিত এবং সেটা যদি সরকার না করে তাহলে তাকে ইলেকশন করতে দেওয়া উচিত। এবং আওয়ামী লীগের দল হিসেবে বিচার করলে তিনি মনে করেন যে মুক্তিযুদ্ধে জামাত যে অপরাধ করেছে, সেই অপরাধের জন্য জামায়াত ইসলামীরও বিচার করা উচিত। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি যে কোনো গণতান্ত্রিক মানুষ, গণতন্ত্র মনোভাবাপন্ন মানুষ পছন্দ করবে না। এটা একটা রাজনৈতিক নেতৃত্বের দলগুলোর এক ধরনের দুর্বলতা, গণতান্ত্রিক ব্যবস্থার একটা দুর্বলতা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এখন পর্যন্ত এর চাইতে গণতন্ত্রের অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও, গণতন্ত্রের যেমনটা অনেকেই বলেন এর চাইতে উত্তম কিছু নেই। বাংলাদেশের বাস্তবতায় আসলে তত্ত্বাবধায়ক সরকারের চাইতে উত্তম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই। ভবিষ্যতই বলবে। তবে উচ্চ আদালতে বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায়। এখন প্রশ্ন হচ্ছে যে আদালত কি সিদ্ধান্ত দেবে সেটা আমরা জানি না। তবে সিদ্ধান্ত যদি জন আকাঙ্ক্ষার পক্ষে বা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে হয়, সেই তত্ত্বাবধায়ক সরকার
আগামী নির্বাচন করবে না এই সরকার করবে, এবং এই সরকার করতে হলে তার ভূমিকা কী হবে, তার আকার আয়তন কী হবে, সে কতটা নিরপেক্ষ ভূমিকায় থাকবে, সব রাজনৈতিক দলের কাছে কতটা গ্রহণযোগ্য শেষ পর্যন্ত থাকতে পারবে, সেটি একটি বড় প্রশ্ন। আমরা আশা করব যে এইসব প্রশ্নের সুরাহা হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।